আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে এইচএসসি ফিজিক্সের চলতরিৎ চ্যাপ্টারের নতুন আর একটা টপিক, ইলেকট্রনের তাড়ন বেগ অথবা ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এই টপিকটা খুবই সহজ, আমরা খুবই সহজভাবেই এই জিনিসটা বুঝে ফেলবো। হুম, আচ্ছা। তো যে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি, অর্থাৎ এখানে এটা বোঝা যাচ্ছে যে কার বেগ হবে, ইলেকট্রনেরই বেগ হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা সহজে এইটা কিভাবে বুঝি দেখি। প্রথমে ইলেকট্রন ফ্লো হয় কিসের মাধ্যমে? একটা কন্ডাক্টরের মাধ্যমে। ঠিক আছে, একটা কিসের মাধ্যমে? একটা কন্ডাক্টরের মাধ্যমে। তো ধরলাম একটা কন্ডাক্টর, একটা যে কোনো তার, পরিবাহী তার, সেই পরিবাহী তারকে আমরা জুম করে একটু আঁকার চেষ্টা করি। এই তো একটু জুম করে আঁকলাম। এই তো একটা জুম করে আমরা কন্ডাক্টর এঁকে ফেললাম। ঠিক আছে, এখন এখানে কি থাকে? অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। কি থাকে? ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন আবার কি? মুক্ত ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন অথবা মুক্ত ইলেকট্রন হচ্ছে যে কোনো পরমাণু বা পদার্থের শেষ কক্ষপথে বা শেষ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, যার কি হয়, কেন্দ্র এবং ইলেকট্রনের আকর্ষণগুলো খুবই কম, সেগুলা যখন একসাথে থাকে তখন ওইটা কি হয়, ইলেকট্রনটা বের হয়ে যায় বা পদার্থের মধ্যে ওই ইলেকট্রনগুলা ফ্রিভাবে মুক্তভাবে ছোটাছুটি করতে সক্ষম হয় বা ছোটাছুটি করে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন। আচ্ছা, তো ফ্রি ইলেকট্রন গুলা কি হয়, এই ফ্রি ইলেকট্রন গুলা যখন এখানে অনেক ছোটাছুটি করে, তখনই কিন্তু একটা ইলেকট্রনের কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। ঠিক আছে, তো ইলেকট্রনের দুইটা বেগ পায়। ইলেকট্রনের বেগ হয় দুই রকম। একটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, অথবা এই যে তাড়ন বেগ। আরো একটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি। অ্যাকচুয়াল ভেলোসিটি। ঠিক আছে, আচ্ছা। তো এই দুইটার মধ্যে আমরা ড্রিফট ভেলোসিটিটা এখন দেখব। ঠিক আছে, আচ্ছা। ড্রিফট কথাটার সঙ্গে তোমরা হয়তো পরিচিত। ওই যে কার রেসিং খেলা দেখো না, কার রেসিং এ কি হয় যে কার একদম এইভাবে বাঁক নাই, বা হলিউড মুভিগুলো দেখো, কার যখন অ্যাক্টর কি করে, চেস করে ভিলেনদেরকে, তখন কি হয়, কার একদম সুন্দর মতো ড্রিফট করে ফেলে। তো ওইটাই হচ্ছে সেই ড্রিফট। ঠিক আছে, আচ্ছা। তো এই ইলেকট্রন গুলা কি হয়, অসংখ্য ছোটাছুটি করতে থাকে, করতে করতে আমার কি হয়, ইলেকট্রনের ফ্লো হয়। তো এখানে একটু দেখো বিষয়টা, আমরা একটা ইলেকট্রন নিয়ে চিন্তা করব। কয়টা ইলেকট্রন নিয়ে? একটা ইলেকট্রন নিয়ে। ঠিক আছে, তো ধরে নাও যে এইখানে আমার একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, আচ্ছা। এই একটা ইলেকট্রন এ যখন যাবে, এ যাইতে যাইতে এইখানে একটু বাধা খাইলো, কারণ ও তো আর একা নাই, আরো ইলেকট্রন আছে। ঠিক আছে না? ও এইখানে গিয়ে এইখানে একটা ইলেকট্রনের সঙ্গে বাধা পাইলো, বাধা পেয়ে ধাক্কা খেয়ে এইদিকে চলে আসলো। এইদিকে যখন আসলো, এইদিকে আরো একটা ইলেকট্রনের সাথে বাধা খেয়ে এইদিকে চলে গেল। এইদিকে বাধা পেয়ে ধরো আবার এইদিকে গেল। এইদিকে বাধা পেয়ে আবার এইদিকে চলে আসলো, এইখান থেকে আবার এইখানে চলে গেল। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের বেগ কখনো কি হচ্ছে না, একরকম থাকছে না। ঠিক আছে, কেন? কারণ এইখানে দেখো, এই দিকে গেল বাধা খেয়ে, আবার এইদিকে, আবার এইদিকে, আবার এইদিকে, আবার এইদিকে, আবার এদিকে। আমি একটা জাস্ট বোঝানোর সুবিধার্থে বলছি, ইলেকট্রন কিভাবে যায়, অতি সূক্ষ্ম। ইলেকট্রনই তো দেখা যায় না, সে আবার কিভাবে যায় তা আবার কিভাবে দেখবো। ঠিক আছে, আচ্ছা। তো বিষয়টা হলো যে এটা ধরো জুম করে আমরা দেখছি কনসেপ্টটা বোঝার জন্য। আচ্ছা, এখন ইলেকট্রন সাধারণত ধরো ধাক্কা খেয়ে হেঁটে এইভাবে যাবে। ঠিক আছে, ধাক্কা খেয়ে এইভাবে যাবে এবং সে আস্তে আস্তে এভাবে ধাক্কা খাইতে খাইতে এই দিকে চলে আসবে। ওকে, আচ্ছা। এখন আমি কি করব? আমার কাজ হলো, আমার এখানে একটা ইচ্ছা হলো যে এখানে একটা ব্যাটারি বা সোর্স দিয়ে আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, ব্যাটারি বা সোর্স দিয়ে আমি কানেক্ট করে দিলাম। মাইনাস, এটা হচ্ছে প্লাস প্রান্ত। ওকে, আচ্ছা। তাহলে ব্যাটারি বা সোর্স দিয়ে যখন আমি কানেক্ট করে দিব, তখন কি হবে, এই ব্যাটারিটা এখন আমার ঝাঁকে ঝাঁকে
এই যে মাইনাস ইলেকট্রন, ইলেকট্রন সাপ্লাই দিবে, ঠিক আছে না? আর এই যে প্লাস, এই প্লাস কি করবে, এই ইলেকট্রনকে কি করবে, এদিকে টেনে নিবে, নেবে কি নিবে না? আচ্ছা, ব্যাটারি কানেক্ট করার আগে, সোর্স কানেক্ট করার আগে কি হচ্ছিল, ইলেকট্রন এইদিকে ধাক্কা খেয়ে এইদিকে 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 ধাক্কা খেয়ে এই পর্যন্ত আসলো। ওকে, আচ্ছা, এখন কি হইলো, যখন আরো ইলেকট্রন পুশ করা হবে, আরো ইলেকট্রন ধাক্কা দিবে, তখন কি হবে, যখন আরো ইলেকট্রন এই দিক দিয়ে ধাক্কা দিবে, তখন এই ইলেকট্রনটাকেও ধাক্কা দিবে, বা এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করবে, ঠিক আছে? তো তখন ধরে নাও যে আমার ইলেকট্রনটা এইখান থেকে এইখানে না গিয়ে, যেহেতু এইখান থেকে একটা ফোর্স পাইলো, ও ইলেকট্রনের একটা ধাক্কা পাইলো, ফোর্স পাইলো ওই যে ব্যাটারি দেওয়ার কারণে, তখন ধরে নাও এটা এইখানে না আসে, এটা এইখান থেকে চলে গেল এইখানে, বোঝা গেল? আবার এইখান থেকে এই ইলেকট্রনের কারণে, ধাক্কা খাওয়ার কারণে, এই যে এই ইলেকট্রন গুলা এই পাশ দিয়ে যে ওকে ফোর্স দিচ্ছে, এটার কারণে তুমি ধরে নাও এখান থেকে আবার এইখানে চলে আসলো, ঠিক আছে? দিয়ে এইখানে আর একটা ইলেকট্রনের সাথে ধাক্কা খেয়ে এই দিক থেকে এই দিকে চলে আসলো, বোঝা গেল? এখান থেকে আবার এইখানে চলে আসলো, এইখান থেকে আবার ধাক্কা খেয়ে এইখানে আসলো, এইখান থেকে আবার ধাক্কা খেয়ে কোন দিকে গেল, এই দিকে চলে আসলো, বোঝা গেল বিষয়টা? এটা ছিল কানেক্ট করার আগে এই কালো দাগটা, ঠিক আছে? এইখানে আসতো ইলেকট্রনটা, কিন্তু ব্যাটারি অ্যাড করার পরে এ যখন আরো ফোর্স দিল বা ধাক্কা দিল ইলেকট্রন দিয়ে, তখন কি হলো, এই যে এই পথটা একটু চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এবং এইখানে এই জায়গাটুকুতে, এই যে এই জায়গাটুকুতে একটা গ্যাপ পেয়েছি না আমরা, এই যে এইখানে এই জায়গাতে, এই জায়গাটাকে আমরা নাম দিলাম এল। কি নাম দিলাম? এল, ঠিক আছে? আচ্ছা, এল লেন্থ মানে এল পরিমাণ ধরো যে দূরে সরে গেল, কেন? এই যে ব্যাটারি সোর্স অ্যাড করেছি, এই কারণে সোর্স অ্যাড করার ফলে কি হলো, যে ইলেকট্রনটা আগের যে অবস্থায় আসতো, এই সোর্স অ্যাড করার কারণে আরো ইলেকট্রনের ঝাঁক এই পাশ দিয়ে গিয়েছে, এই ঝাঁকে যাওয়ার কারণে ইলেকট্রনটা কি হইলো, একটু সরে গিয়েছে। কি পরিমাণ? এল পরিমাণ। বোঝা গেল বিষয়টা? কি পরিমাণ সরে গিয়েছে? এল পরিমাণ সরে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা তো দেখালাম কার, একটা ইলেকট্রনের, ঠিক আছে? আচ্ছা, তো ইলেকট্রনগুলা কি হবে, এই পাশ দিয়ে, যেহেতু পজিটিভ প্রান্ত, এই পাশ দিয়ে ইলেকট্রনের ফ্লো হবে, ঠিক আছে? ইলেকট্রনের ফ্লো এই পাশ দিয়ে, আর এই পাশ দিয়ে কি হবে, পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে কি হবে, আমার কারেন্টের ফ্লো হবে। ওকে, আচ্ছা, এখন একটু বিষয়টা দেখো, যে এই যে এল পরিমাণ সরে গেল, এটা সরতে কি পরিমাণ টাইম লাগলো বা কি? আমরা বেগ সমান কি জানি? বেগ সমান জানি, বেগ সমান জানি দূরত্ব বাই বা সরণ বাই সময়, এটাই তো আমরা জানি, তাই না? তো আমরা এখানে কি করব, এখানে আমরা দিলাম ধরো যে ভি ড্রিফট ভেলোসিটি, ভি ড্রিফট ইকুয়াল টু কি পরিমাণ সরে গিয়েছে, কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে ইলেকট্রনটা, মানে যাওয়ার কথা ছিল এখানে, ধাক্কা খেয়ে কোথায় কোথায় চলে আসছে, এই জায়গায়, তাহলে কি পরিমাণ সরে আসছে, এল পরিমাণ, ঠিক আছে? তাহলে একক সময়ে ও কি পরিমাণ সরে, সেটাই আমার কি, তাহলে ড্রিফট ভেলোসিটি একক সময়ে কি পরিমাণ সরে গেল, ওইটা হলো আমার কি, ড্রিফট ভেলোসিটি, ভি ড্রিফট ইকুয়াল টু এল বাই টি। বোঝা গেল? আচ্ছা, এখন এই যে ইলেকট্রন, এখন অ্যাকচুয়াল ভেলোসিটিটা কি হবে দেখো, যেহেতু আমি শুরুতেই বললাম যে ইলেকট্রনের দুইটা বেগ হয়, একটা হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি, ঠিক আছে? ড্রিফট ভেলোসিটি বা এটাকে অ্যাভারেজ ভেলোসিটিও বলা যাইতে পারে, কারণ অ্যাভারেজ কেন, তুমি দেখো এইটুকুতে এক ধরনের বেগ, এইটুকুতে এক ধরনের, এইখানে এক ধরনের, এইখানে এক ধরনের, ঠিক আছে না? তাহলে নির্দিষ্ট একটা বেগ তো বলতে হবে, তাহলে তখন আমরা কি বলবো, অ্যাভারেজ ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাকচুয়াল বেগ কি হবে? অ্যাকচুয়াল বেগ দেখো, পুরা রাস্তা, ইলেকট্রনটা সম্পূর্ণ রাস্তা অতিক্রম করে আসছে না, তাহলে সম্পূর্ণ ধরো এই যে এইখান থেকে একদম সম্পূর্ণ পথ ঘুরে আবার চলে আসবে, তাহলে সম্পূর্ণ পথ যখন যখন যাবে, তখন আমার সম্পূর্ণ পথ যে সময়ে গেল সেটা দিয়ে যে আমি ভাগ দিই, তাহলে আমি কি পাবো, অ্যাকচুয়াল ভেলোসিটি পাবো, ঠিক আছে?
তাহলে ভি অ্যাকচুয়াল ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে আমার, ধরো সম্পূর্ণ পথ আমি ধরলাম এস, ঠিক আছে, এসটা কত সময়ে, টি সময়ে অতিক্রম করলো, তাহলে এইটা হবে আমার অ্যাকচুয়াল ভেলোসিটি। বোঝা গেল বিষয়টা? এখন তোমার বইতে যে ম্যাথ ট্যাথগুলো দেওয়া থাকবে সেইটা এই সূত্র ড্রিফট ভেলোসিটি দিয়ে, কিন্তু ড্রিফট ভেলোসিটির এত নতুন ফর্মুলা পাবা না, একটু আপডেট ভার্সন দরকার, ঠিক আছে, মানে এত শর্টকাট এত ছোট্ট নিয়ম তুমি পাবা না। তো ড্রিফট ভেলোসিটির কেন আমরা ইউজ করি, কেন অ্যাকচুয়াল ইউজ করি না, দেখো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন আমি দেখিয়েছি তাই যে এতটুকু এতটুকু আসে, কিন্তু এই যে ছোট্ট একটা কন্ডাক্টরের মধ্যে এই ইলেকট্রন অসংখ্য বার এইদিকে 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 বাধা খাইতে 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 তারপরে ইলেকট্রন কি হয়, পাস হয়। তার মানে সেই ইলেকট্রন, একটা ইলেকট্রন অনেক পথ অতিক্রম করে, ঠিক আছে, সেই অনেক পথকে, এই যে অনেক পথকে তুমি যদি অল্প সময়, কারণ ইলেকট্রন অল্প সময়ে তো ফ্লো হইতে থাকে না, তুমি দেখবা যে কই ঢাকা থেকে লাইন দিল বিদ্যুতের সুইচের, আর তুমি ইয়াতে পাবনাতে পেয়ে গেলা, বিদ্যুৎ পেয়ে গেলা সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, তাই না? তাহলে ইলেকট্রনের কি হয়, ফ্লো অনেক দ্রুত হয়, তাহলে অনেক দূরত্ব অতিক্রম করে কে, ইলেকট্রন, বাই অল্প সময়ে। তাহলে ওপরে বড় মান নিচে ছোট মান, তাহলে কি হবে, আরো বড় মান পাওয়া যাবে। তার মানে বলা যাবে যে প্রায় কয়েক মিলিয়ন বিলিয়ন তোমার দূরত্ব, কয়েক মিলিয়ন বিলিয়ন মিটার, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন অত নিয়ে তো ক্যালকুলেশন করা ঝামেলা, তাই আমরা কি নিয়ে কাজ করি, অ্যাভারেজ ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন ড্রিফট ভেলোসিটির যে বিষয়টা, এটা আমরা আরেকটু ক্লিয়ার হই। ধরো যে অনেক সময় কি হয় গ্রামে গঞ্জে বা যারা শহরে থাকো তারাও বুঝবা, আহ, ধরো কলা নিয়ে আসলা বা কাঁঠাল নিয়ে আসলা বা আম নিয়ে আসলা, নিয়ে তুমি এক জায়গায় রাখলা, ঠিক আছে, একটা সুন্দর আম আঁকাই, ছোটবেলায় আঁকিয়েছি, এইভাবে এরকম একটা বাঁকা দিয়ে, এই হলো না রে, এই সুন্দর না হচ্ছে না, এইভাবে, এই এইভাবে একটা ম্যাঙ্গো আঁকাইলাম, ঠিক আছে, ওয়াহ ওয়াহ, এঁকে ফেলেছি, ঠিক আছে, এই নাও আমাদের পাকা আম, ঠিক আছে। তো ধরো এই আমটা কি হইলো, এই আমটা এনে আমি রেখে দিয়েছি, ঠিক আছে, এনে রেখে দেওয়ার ফলে কি হলো, যে ও পাকা আম, ঠিক আছে, পাকা আম রেখে দেওয়ার ফলে অনেক সময় হবে কি, যে হয় এরকম, ওপরে অনেক তোমার ছোট 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 পোকা, অনেক ছোট ছোট পোকা এখানে কি হয়, ভনভন ভনভন করে না, অনেক ছোট ছোট পোকা কি হয়, ভনভন ভনভন করে, ঠিক আছে। এই আমটা তুমি যদি এইখান থেকে সরিয়ে এই জায়গায় রাখো, এই আমটা তুমি যখন এইখান থেকে সরিয়ে তুমি এই জায়গায় রাখবা, এখানেও কি হয়, ওই পোকাগুলো চলে আসে মুহূর্তের মধ্যে। বোঝা গেল বিষয়টা? তো এই যে এইটুকু ডিস্টেন্স, এই যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এল, ঠিক আছে। আর এই যে এর মধ্যে এই যে ভনভন ভনভন করছে না, অনেক সময় ভনভন ভনভন করছে, সবগুলা একে একে অপরের সাথে তোমার সংঘর্ষও হতে পারে, আবার ধাক্কাও লাগতে পারে, কিন্তু এই জায়গাটুকুর এই জোনটুকুর মধ্যেই অনেক সময় ওই কি হয়, এইভাবে কাঁপতে আছে, ভনভন করতে আছে, ঠিক আছে। তো এই যে ওইটা দিয়ে যে আমি পাবো, বেগ পাবো, সেটা হবে আমার অ্যাকচুয়াল ভেলোসিটি। কিন্তু এই যে এইখান থেকে এইখানে সরে গেল, এল দূরত্ব সরে গেল কত সময়ে, টি সময়ে, তাহলে এইখান থেকে আমি পাবো ভেলোসিটি অফ ড্রিফট ভেলোসিটি। বোঝা গেল বিষয়টা? আমি কি পাবো, ড্রিফট ভেলোসিটি পাবো, ঠিক আছে। এটা তোমার একদম সাধারণ কনসেপ্ট দিয়ে বোঝালাম। আচ্ছা, এরপরে ড্রিফট ভেলোসিটি, তাহলে আমরা কি পেলাম, ভি এল বাই টি, ওকে। আচ্ছা, তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয় একটু দেখো, আমরা এখন সূত্র বের করব ড্রিফট ভেলোসিটির, আরো স্পেসিফিক সূত্র বের করব। ড্রিফট ভেলোসিটি ভি ইকুয়াল টু এল বাই টি পেয়েছি, ওকে। এখন দেখো আমরা এইখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এইখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়,
আই পরিমাণ কারেন্ট কি হচ্ছে আমার এখানে ফ্লো হচ্ছে, আই পরিমাণ কারেন্ট। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আই ইকুয়াল টু কি জানি? আই ইকুয়াল টু জানি কিউ বাই টি। একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই আমরা কি বলি? প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ আই। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এইটাকে এইভাবে লিখি এন ই বাই টি, কারো কি কোনো আপত্তি আছে? আই ইকুয়াল টু এন ই বাই টি, আপত্তি নাই, কারণ আমরা জানি কিউ ইকুয়াল টু এন এন ই, কিউ ইকুয়াল টু কি? এন ই। অর্থাৎ ই এখানে কি? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব, আর এন হচ্ছে কতগুলো ইলেকট্রন আমার ফ্লো হবে, কতগুলো ইলেকট্রন আমার হ্যাঁ, কতটা ইলেকট্রন আমার ফ্লো হবে তার সংখ্যা। ঠিক আছে। তাহলে 10টা ইলেকট্রন যদি আমার ফ্লো হয় তাহলে কি হবে? একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব হলে 10টা ইলেকট্রনের কি হবে? ওর সাথে 10 গুণ। তার মানে আমরা কি কিউ পেয়ে গেলাম। ওকে। আচ্ছা, এরপরে কিউ ইকুয়াল টু এন ই আমরা লিখতে পারি, প্যারা নাই, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এখানে একটা ছোট্ট জিনিস বোঝার আছে। ঠিক আছে। আচ্ছা, কি জিনিস? এখানে দেখো যে এই যে একটা পরিবাহী তার, একটা কি তার? পরিবাহী তার। ঠিক আছে। আচ্ছা, পরিবাহী তারের এইটা আমার কি? প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন এরিয়া। প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে। প্রস্থচ্ছেদ মানে বোঝো, এই যে এই কলমটাকে যদি এইভাবে কাটা দেই, এইভাবে এই যে এই যে দেখো, এইভাবে যদি কাটা দেই, এইভাবে, তাহলে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। আর এইভাবে যদি দেই, এটা হচ্ছে লম্বচ্ছেদ। বোঝা গেল বিষয়টা? তাহলে প্রস্থচ্ছেদ যদি এখানে পাই, তার মানে সে কতটুকু মোটা বা প্রস্থটুকু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, এই যে প্রস্থটুকু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমরা ধরলাম যে এইটুকু আমি জায়গা নেব, এই যে এইটুকু। ওকে। আচ্ছা, এইটুকু জায়গা, এইটুকু জায়গা আমি এর দৈর্ঘ্য ধরলাম, এইটুকু জায়গার দৈর্ঘ্য ধরলাম এল। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম আমি কি? এ। তার যেহেতু তোমার একটাই তোমার কন্ডাক্টর, মানে পুরো প্রস্থ একই পরিমাণ ওর মোটা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। ঠিক আছে। এই যে এ, এখানে অন্য কালার দিয়ে লিখি এ, এ। ওকে। আচ্ছা, এখন এই জায়গাটুকুর আয়তন কত? এই জায়গাটুকুর আয়তন কি? আয়তন আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে কি হবে? আয়তন হবে। তাহলে এখানে কি আছে? ক্ষেত্রফল অলরেডি আছে, এরিয়া। এর সঙ্গে এল, আরেকটা উচ্চতা ধরে নাও, বা এর সঙ্গে এল যদি আমি গুণ করে দিই তাহলে কি পাবো? আয়তন পাবো, তাই কি না? তাহলে এইটুকুর আয়তন আয়তন হচ্ছে আমার এ এল। আয়তন কি পাওয়া গেল? এইটুকুর আয়তন পাওয়া গেল এ এল। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন দেখো কেন বুঝাইলাম এইটুকু। হ্যাঁ, আমরা ড্রিফট ভেলোসিটি বের করব। তাহলে এই যে এল পরিমাণ ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু ধরো এইটুকু। এই যে এল পরিমাণ ডিস্টেন্স, এই যে এল কতটুকু সরে গিয়েছে, এই ডিস্টেন্সটুকু ধরো এইটুকু। ঠিক আছে। তাহলে এইটুকুর মধ্যে দিয়ে আমাদের কি পরিমাণ আধান প্রবাহিত হয়, এইটুকুর জায়গা দিয়ে কি পরিমাণ আধান আমার যাবে, সেটা যদি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করতে পারি? দেখো কিভাবে বের করতে পারি। যে একক আয়তনে একক আয়তনে একক আয়তনে আধান বাহক এন, ধরলাম এন, একক আয়তনে আধান বাহক
ধরলাম আমি এন। ঠিক আছে, এখন এই যে এই পুরাটুকুর মধ্যে এই যে এই জায়গাটুকুর মধ্যে দিয়ে কি পরিমাণ আধান যাবে ওইটাকে এখানে নিয়ে আসছি। তাহলে এই একক আয়তনের মধ্যে দিয়ে আমার কি পরিমাণ আধান যাবে, তো এখন সরি একক আয়তনে এন যদি ধরি তাহলে এইটুকুর আয়তন কত, এ এল। ঠিক আছে না, তাহলে এ এল আয়তনে আধান বায়ক হবে আমার এন এ এল, তাই না? আচ্ছা, 1 কেজি আলুর দাম 10 টাকা হলে 10 কেজি আলুর দাম কত হবে, 10 × 10। ঠিক আছে না, তাহলে একক আয়তনে আধান বাহক যদি এন হয় তাহলে এ এল আয়তনে আধান বাহক কত হবে, এন এ এল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার এ সূত্রতে ফিরে আসো। এই যে এ সূত্র এন এ ই বাই, এখানে ফিরে আসো। তাহলে আই ইকুয়াল টু ই এর জায়গায় ই, ওকে, টি এর জায়গায় টি, ওকে। এখন এন এর জায়গায় এন এ এল লিখা যায় কিনা, এন এ এল লিখা লিখা যায় না, এন এ এল লিখাই যায়। ঠিক আছে, মনে রাখো এই এনটা কি, এই এনটা হচ্ছে পুরো আমার কন্ডাক্টরে কি পরিমাণ কতগুলো আমার আধান বাহক যাবে, কিন্তু এই ছোট এনটা কি, একক আয়তনে। একক আয়তন মানে কি, 1 মিটার 1 মিটার কিউব বা 1 সেন্টিমিটার কিউব এরকম একক আয়তনে আমার কতটুকু আধান বাহক যাবে, কয়টা যাবে, এন পরিমাণ যাবে। ঠিক আছে, ছোট এন পরিমাণ। তাহলে এ এল আয়তনে এখন তাহলে এই এই পরিমাণে কি পরিমাণ যাবে, এ এল যাবে এন এ এল। বোঝা গেল সেটা? আচ্ছা, এখন যদি তুমি একটু খেয়াল করে দেখো যে যে এল বাই টি সমান কি, এল বাই টি সমান ভি না, এল বাই টি সমান এই যে এই এল বাই টি সমান হচ্ছে আমার ভি ড্রিফট। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এন এ এল বাই টি এর পরিবর্তে কি, এল বাই টি এর পরিবর্তে ভি, আর এই যে ই। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন আমার কি দরকার, এই যে ভি ড্রিফটটা দরকার। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, আই বাই এন এ ই। পেয়ে গেলাম, এইটা দিয়ে এখন তোমরা সূত্র করবা। এটা আমি তোমাদের মেন সূত্র, এটা দিয়ে ম্যাথ করবা। ঠিক আছে, এখানে পরিচয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আই হচ্ছে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ছোট এন হচ্ছে একক আয়তনে, এই বারবার আমি বলছি একক আয়তনে, একক আয়তনে আদান বাহক। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা ভি ড্রিফট বের করে ফেললাম আই বাই 9। সহজে শর্টকাট মনে রাখো। ঠিক আছে, ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু আই বাই 9। বোঝা গেল বিষয়টা? কিন্তু অ্যাকচুয়ালি কি, আই মানে এই আই, আর নাহি মানে এন এ ই, নাই। ঠিক আছে, বোঝা গেল? বাংলিশ যারা ব্যবহার করো সবাই জানো, আর এখন সবাই বাংলিশ ইউজ করে বাবু শোনার জন্য। ঠিক আছে, এই যে আই বাই 9 শর্টকাট মনে রাখো। ওকে, তাহলে আমরা ড্রিফট ভেলোসিটি ভি ইকুয়াল টু আই বাই 9, আই বাই এন ই পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এখন দেখি আমরা প্রবাহ ঘনত্ব জে। ঠিক আছে, প্রবাহ ঘনত্ব। তো প্রবাহ ঘনত্বটা কি, তোমরাই বল, প্রবাহ ঘনত্ব কি? ঘনত্ব কিভাবে বের করে, কি পরিমাণ আছে, কতগুলা আছে, কি বেশি পরিমাণ আছে কিনা, বেশি থাকলে বেশি ঘনত্ব, কম থাকলে কম ঘনত্ব, এরকম বিষয় আসবে। তো প্রবাহ ঘনত্বটা কি, কোন পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দিয়ে প্রবাহিত হয় ধরো আই পরিমাণ, তাহলে এ পরিমাণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে কি হবে, তাহলে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে ধরো আই পরিমাণ যায় কারেন্ট, তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ যাবে, আই বাই এ পরিমাণ। এটাই আমার কি, এটাই হচ্ছে আমার জে, এটাই আমার কি, জে, প্রবাহ ঘনত্ব জে, জে ইকুয়াল টু কি, আই বাই এ। বোঝা গেল বিষয়টা? আর আমি একটু আগে ড্রিফট ভেলোসিটি থেকে কি পেলাম, ভি ইকুয়াল টু আই বাই 9। বোঝা গেল?
তাহলে আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু এন এ ভি ই। তাহলে এন এ ভি ই ডিভাইডেড বাই কি এ, তাহলে এ এ কাটে, তাহলে থাকে এন ভি ই। তাহলে জে ইকুয়াল টু এন ভি ই। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এটারে কিভাবে মনে রাখবো? ভি ইকুয়াল টু আই বাই নাই, জে ইকুয়াল টু হচ্ছে নাভি বা নেভি। ঠিক আছে, জে ইকুয়াল টু নাভি বা নেভি বা এনভি। ঠিক আছে, যে কোনো যেটা দিয়ে তোরা মনে রাখতে পারিস রাখবি। ঠিক আছে, কি আই বাই নাই, আর একটা হচ্ছে নাভি বা নেভি বা এনভি, প্রবাহ ঘনত্ব যে এনভি ই। বোঝা গেল সেটা? আচ্ছা, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ কারেন্ট যায়। ওকে, আচ্ছা এখন রোধের কালার কোড দেখব। রোধের কালার কোড কেমন, রোধটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। দেখো যে রোধটা অ্যাকচুয়ালি, রোধের যে কালার দেখছো, রোধের এখানে একটা কালার থাকে, এখানে একটা কালার, এখানে একটা কালার, যে কালারগুলো আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো এরকম অসংখ্য কালার থাকে। ঠিক আছে, তো এই কালার দেখে তোমাকে রোধ, এই রেজিস্টারটার রোধ কত সেটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে তো কিছু মান দেওয়া থাকে, যে কম্বিনেশন কিছু আছে, তারপরে দেখে তোমার বের করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এই কালার কোডটা কিভাবে বের করব। ঠিক আছে, তার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, যে তোমার বউ কিভাবে টিকবে। ঠিক আছে, তোমার বউ কিভাবে টিকবে। ওকে, তো দেখি তোমার বউ কিভাবে টিকবে। তো তোমার বউ মানে তোমার বিবি, তাহলে বিবি রয়, বিবি থাকে কোথায়, বিবি রয় গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। ঠিক আছে, আচ্ছা, তার মানে তোমার বিবি কোথায় থাকবে? ভালো ছেলের কাছে থাকবে। তোমার বিবি কোথায় থাকবে? যে ভালো পরিশ্রমী তার কাছে থাকবে, যে রিলস দেখে তার কাছে থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আচ্ছা বিতে কি, প্রথমটা হচ্ছে, প্রথম বিতে হচ্ছে আমার ব্ল্যাক, তারপরের বিতে হচ্ছে আমার ব্রাউন কালার, বি আর ও ডাব্লিউ এন, আরটা হচ্ছে রেড। ওকে, ওতে হচ্ছে অরেঞ্জ, ওয়াইতে হচ্ছে ইয়েলো, জিতে হচ্ছে গ্রিন। ওকে, আচ্ছা, আবার বিতে হচ্ছে ব্লু, তারপরে ভিতে হচ্ছে ভায়োলেট, তারপরে জিতে হচ্ছে গ্রে কালার, তারপরে ডাব্লুতে হচ্ছে হোয়াইট কালার। বোঝা গেল? ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। গুড বয় ভেরি গুড ওয়ার্কার না হলে তোমাদের বিবি থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে লিখলাম তোমাদের জন্য। ওকে, এরপরে কি করবা? এরপরে করবা কি, নাম্বারিং দিতে শুরু করবা। ঠিক আছে, কি কেমন নাম্বারিং? জিরো দিয়ে, জিরো থেকে শুরু, জিরো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। বোঝা গেল? আচ্ছা, এইটুকু একটু কষ্ট করে মনে রাখতে হবে, কষ্ট যেন না হয়, তাই এই ছন্দটাও দিলাম। ঠিক আছে, এই যে এই ছন্দ। আচ্ছা, এখন যে আমরা সূত্র বের করব,
সেই সূত্রটা এখন কি হবে? ঠিক আছে, তো সেই টোটাল সূত্র বের করার জন্য, সেই রোধটা বের করার জন্য এই যে আর ইকুয়াল টু প্রথম কমা দ্বিতীয়, এটা কিন্তু গুণ না, ঠিক আছে? প্রথম কমা দ্বিতীয় মানে ধর প্রথমে, আচ্ছা বলছি, প্রথম কমা দ্বিতীয়, তারপরে ইন্টু 10⁻³ তৃতীয় প্লাস মাইনাস টলারেন্স। ঠিক আছে, এই যে টলারেন্স, টলারেন্স লিখে রেখেছি না, এইটা হচ্ছে টলারেন্স। তো এইটা আমার রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। বোঝা গেল? আচ্ছা, তো এখন ধরো আমরা একটা রেজিস্টার আঁকি এখানে। আমাদের রেজিস্টারটা দেখতে কেমন হয়? যে এইরকম, আচ্ছা কালো দিয়ে আঁকি। ঠিক আছে, রেজিস্টারটা এরকম। তো এখানে ওই যে রেজিস্টার দেখলা একটু আগে, কালার দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এই একটা কালার, দুইটা, তিনটা, চারটা। তো এই দিক থেকে নাম্বারিং শুরু করবা। কোন দিক থেকে? কোন দিক থেকে নাম্বারিং শুরু? বাম দিক থেকে। তাহলে এইটা ধরলাম আমি প্রথম কালার, এটা ধরলাম আমি দ্বিতীয়, এটা ধরলাম আমি তৃতীয় কালার, এটা ধরলাম আমি চতুর্থ কালার। এইটাই, এই চতুর্থটাই হচ্ছে আমার টলারেন্স। বোঝা গেল? এই চতুর্থ কালারটা আমার কি রিপ্রেজেন্ট করবে? টলারেন্স রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন এখন এগুলারের কালার আমি বলে দিচ্ছি। এটা ধরো কমলা কালার, এটা ধরো লাল কালার, এটা ধরো সবুজ কালার। সবুজ কালার, এটা কমলা কালারের, এটা লাল কালারের, এটা সবুজ কালার। আর এটা এটা হচ্ছে তোমার টলারেন্স কালার। টলারেন্স এর কালার ধরো সোনালী। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, সব সময় কি রেজিস্টারটা ধরবা, রেজিস্টারটা ধরে আমার প্রথম দ্বিতীয় থেকে শুরু করবা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এবং 4 নাম্বারটা আমার কি হবে? টলারেন্স হবে। এখন যদি তোমরা প্রশ্ন করো যে আমি যদি এই রেজিস্টারটা এইভাবে ধরি, মানে এই রেজিস্টারটা এইভাবে ঘুরিয়ে দিয়ে ধরি, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে তো এটা প্রথম দ্বিতীয় চতুর্থ, এটা আমার টলারেন্স হবে, তাই না? আচ্ছা, কিন্তু না, এখানে দেখো সোনালী কালার, রূপালী কালার, তারপরে বর্ণহীন সাদা যদি থাকে, লাল, হ্যাঁ এখানে লালটা একটু ম্যাচ আছে, ঠিক আছে, তো টলারেন্স আলাদা হবে। তো এই যে কালারের উপর ডিপেন্ড করে টলারেন্সটা তোমরা নির্ভর করবে, হ্যাঁ? কারণ আমার এখানে কি কি কালার আছে? এখানে কি সোনালী, রূপালী, বর্ণহীন এগুলো আছে? এগুলো তো নাই। তাহলে এই কালারগুলা যদি ডান পাশে ধরে, তারপরে আমাদের কি হবে? রেজিস্টারটা বের করতে হবে। তাহলে এখন দেখো, এই যে আমরা সূত্র লিখেছি, প্রথম কালারটা দেখছি আমার কি? কমলা। তো কমলা কই? অরেঞ্জ কই? এই যে অরেঞ্জ। কত নাম্বার? 3 নাম্বার। তো আমি কি লিখবো এখানে? আর ইকুয়াল টু 3। ঠিক আছে, এরপরে দ্বিতীয়তে হচ্ছে লাল। দ্বিতীয়, যে দ্বিতীয়তে লাল, তো দ্বিতীয়তে আমার লাল আছে, তো লাল কই? এই যে 2 নাম্বারে। তাহলে এখানে হচ্ছে 2। ঠিক আছে, কমা দিব না, কমা না, এখানে যদি যদি আমি ডট দিতাম তাহলে তোমরা বলতা 3 আর 2 গুণ হয়ে যেত, 3 × 6। ঠিক আছে, কিন্তু 3 × 6 না, এটা হবে 32 অ্যাকচুয়ালি, 3 2, ঠিক আছে, ইন্টু 10⁻³ তৃতীয়। তৃতীয় মানে তৃতীয়তে কি আছে? সবুজ। তো সবুজ মানে হচ্ছে কি? গ্রিন। গ্রিন কই? এই যে গ্রিন। তো গ্রিন কত নাম্বার আছে? 5 নাম্বার। আচ্ছা, এখন এই যে প্লাস মাইনাস টলারেন্স, প্লাস মাইনাস টলারেন্স মানে হচ্ছে চতুর্থ নাম্বার। তো চতুর্থ নাম্বারের কালার কি? সোনালী। তো সোনালীর টলারেন্স কত? +-5%। ঠিক আছে না? কার 5%? এই যে এখানে যতটুকু আছে, এর কি? এর 5%। বোঝা গেল? তাহলে প্লাস মাইনাস 32 ইন্টু 10⁻5 এর এত পার্সেন্ট। বোঝা গেল? তাহলে যদি প্লাস হয় তাহলে একটা মান পাবো, যদি মাইনাস হয় তাহলে একটা মান পাবো। তাহলে এর একটা সর্বোচ্চ মান আর একটা সর্বনিম্ন
মান পাবো। বোঝা গেল? মানে এর রেঞ্জটুকু হবে যে এই 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 রেজিস্টারটার মান তোমার এত হতে পারে বা এর থেকে এত, এই রেঞ্জের মধ্যে, এর কমও হবে না, এর বেশিও হবে না। ওকে, আচ্ছা।